আকস্মিক পদত্যাগের ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের, জানালেন আগাম নির্বাচনের আহ্বান। চিকিৎসক হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে অব্যাহত আন্দোলন। জমে উঠেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণা, গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি কমলার। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ট্রাম্পের। এবং এশিয়া থেকে ইউরোপ, বন্যায় ভাসছে বিশ্বের বিভিন্ন দেশ। বিপর্যস্ত মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪, পানিতে তলিয়ে রোমানিয়া, পোল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। আকস্মিক পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে মুক্তি পাওয়ার দুদিন পর রোববার এক সংবাদ সম্মেলনে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগের কথা জানান আম আদমি পার্টির নেতা। কেজরিওয়াল বলেন, দলের ভবিষ্যৎ এখন জনসাধারণের হাতে। জনগণ রায় না দেয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না তিনি। পদত্যাগের পর বিশ্রাম নেবেন কেজরিওয়াল। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তার মুখে পদত্যাগের কথা শুনে রীতিমতো শোরগোল পড়ে গেছে দিল্লি ও কলকাতায়। তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। পশ্চিমবঙ্গে নারী চিকিৎসক ধর্ষণ, হত্যার আলামত নষ্টের অভিযোগে আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে সিবিআই। এদিকে এই ইস্যুতে আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার দ্বিতীয় দফার বৈঠকও ভেস্তে গেছে। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক, সরাসরি সম্প্রচারের দাবিতে সাড়া দেননি মমতা। এর আগে নিজে দেখা করে আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ধর্ষণ হত্যার বিচারের দাবিতে ১ মাস ধরে চলা আন্দোলনে চাপের মুখে মমতা প্রশাসন। এমন অবস্থায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার চেষ্টাও ব্যর্থ হয়। শনিবার স্থানীয় সময় দুপুরে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে নিজেই দেখা করতে যান মুখ্যমন্ত্রী। তবে বৃহস্পতিবারের মতো এদিনও বৈঠক সরাসরি সম্প্রচার ইস্যুতে ভেস্তে যায়। নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ৫ দফার দাবি নিয়ে বৈঠকটি সরাসরি সম্প্রচার করতে হবে। অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় সরাসরি সম্প্রচারে আপত্তি জানান মমতা। তবে ভিডিও করার অনুমতি দিয়েছিলেন তিনি। যদিও আন্দোলনকারীরা সম্মত না হয়নি বৈঠক। আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি, তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। এর আগে সন্ধ্যায় আলোচনার জন্য নিজ বাড়িতে অপেক্ষা করেন মমতা। প্রায় ১.৫ ঘন্টা অপেক্ষা করে নিজেই বাইরে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেন। এমনকি হাত জোর করেও বৈঠকে বসার অনুরোধ জানান। তবে চিকিৎসকরা উল্টো মুখ্যমন্ত্রীর কাছে করজোর করে ক্ষমা চেয়ে সরাসরি সম্প্রচারের আবেদন করেন। এদিকে চিকিৎসক ধর্ষণ হত্যার আলামত নষ্টের অভিযোগে অবশেষে আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল নামে টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে সিবিআই। ঘটনার পর থেকেই আলামত নষ্টে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। এদিকে জুনিয়র চিকিৎসকদের ধর্মঘটে রাজ্যের শীর্ষ সরকারি হাসপাতালগুলোতে ভেঙে পড়েছে চিকিৎসা সেবা না পেয়ে এখনো পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর দাবি করেছে কলকাতারই একটি সংগঠন। ৯ আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে রাতের দায়িত্ব পালনের সময় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়। এরপর থেকেই বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা ভারত। ৫ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের রাজনৈতিক পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, ২০২৪ সালের শুরু থেকেই উপমহাদেশের বেশ কয়েকটি দেশে যে রাজনৈতিক এবং স্থানীয় বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে, সেটি কিন্তু নিঃসন্দেহে চিন্তার কারণ এই উপমহাদেশের রাষ্ট্রগুলোর বাসিন্দাদের। আপনি জানেন যে ভারত একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মধ্যে ভারতের সরকার। ঠিক সাম্প্রতিক সময়ে
সময়ে যে কটি ঘটনা আমরা সামনে দেখেছি তার মধ্যে নিঃসন্দেহে উল্লেখযোগ্য এই আজকের সকালের একটি ঘটনা। আপনি জানেন যে দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু আজকে আগামী দুদিন পর তার মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। আপনি জানেন যে 6 মাস আগে আবগারি সংক্রান্ত একটি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ভারতের অর্থনৈতিক বিষয়ক তদন্তকারী সংস্থা ইডি, তারপর দুর্নীতি বিষয়ক তদন্তকারী সংস্থা সিবিআই। এই সিবিআই এবং ইডি দুটো কেন্দ্রীয় সংস্থার কিন্তু আইনি যে মারপ্যাচ, সেই মারপ্যাচে কিন্তু আটকে রয়েছেন এই অরবিন্দ কেজরিওয়াল। দুদিন আগে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারীর এই তদন্ত ব্যবস্থার ওপর তীব্র কটাক্ষ করেন এবং অরবিন্দ কেজরিওয়ালকে জামিনে মুক্ত করেন। এবং আজকে সকালবেলা তিনি যখন বলছিলেন যে আগামী দুদিনের মধ্যেই তিনি পদত্যাগ করবেন এবং সেখানে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তার সৎ এবং অসততার যে পরীক্ষা সেটি জনসাধারণের কাছ থেকে নেবেন। আপনি জানেন যে 2013 সালের পর থেকে দিল্লির মসনদে অরবিন্দ কেজরিওয়াল পরপর তৃতীয়বারের মুখ্যমন্ত্রী। স্বাভাবিক 70 আসনের দিল্লির প্রায় 62 আসনে কিন্তু তার দল এপি অর্থাৎ আম আদমি পার্টির পক্ষ থেকে কিন্তু গত সবশেষ যে বিধানসভা নির্বাচন 2020-তে সেই মসনদ দখল করেছেন অরবিন্দ কেজরিওয়াল। যেহেতু তার বিষয়ে দুর্নীতির অভিযোগ এসেছে সেই কারণেই জনসাধারণের কাছ থেকে তিনি ম্যান্ডেট নিয়ে আবারও মুখ্যমন্ত্রী পদে বসতে চাইছেন। যেটি বলছিলাম যে শুধুমাত্র ভারতের দিল্লিতে নয়, মণিপুরে আপনি জানেন যে মণিপুর রাজ্যের গত 1 বছর ধরে মেইতেই এবং কুকিদের মধ্যে এই জাতিগত সহিংসতা একটি চরম আকার ধারণ করেছে। রাজ্য সরকার সর্বতোভাবে চেষ্টা করছে, কেন্দ্রীয় সরকারও চেষ্টা করছে সেখানে সহিংসতা পরিহার করে সাধারণ জনজীবন ফিরিয়ে আনার জন্য। আপনি জানেন যে ইতিমধ্যে 200-রও বেশি সাধারণ মানুষ এবং এই দুই সম্প্রদায়ের মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় সরকার প্রাণপণ চেষ্টা করেছে। অরুণাচল প্রদেশের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আপনি জানেন যে অরুণাচল প্রদেশে ভারত এবং চীন সীমান্ত রয়েছে। সেই সীমান্তের উত্তেজনার খবর প্রতিদিনই আমরা দেখেছি, সংবাদপত্রের প্রধান শিরোনাম হয়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু এই চীনের আগ্রাসন, কখনো ভারতের পাল্টা প্রত্যাঘাত, এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো গুজব আকারে, কখনো সত্যি তথ্য আকারে কিন্তু আমরা দেখেছি সামনে এসেছে। সবশেষ আপনি জানেন যে আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গে গত 1 মাস ধরে, মানে 1 মাসের কিছুটা বেশি সময়, প্রায় 36 দিন ধরে কিন্তু টানা একটি সামাজিক আন্দোলন ডানা বাঁধতে শুরু করেছে এবং ইতিমধ্যেই রাজ্যের শেষে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের যে প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কার্যত বড় ধরনের চাপ প্রয়োগ করেছে। 2011 সাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মসনদে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আপনি জানেন যে এই আরজিকরের যে নারী চিকিৎসক 9 আগস্ট এই যে মর্মান্তিক পাশবিক অত্যাচারের পর খুনের ঘটনায় কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু শুধু এককভাবে আজ এই আন্দোলন চলছে না, নাগরিক আন্দোলন, সামাজিক আন্দোলন কিন্তু জোরদার হচ্ছে, দাবি উঠেছে তার পদত্যাগেরও। তো শেষ মুহূর্তে কি হয় সেটি আমাদের সময়ের দিকেই তাকিয়ে থাকতে হবে। তো এই ছিল আমার কাছে এই সর্বভারতীয় বেশ কয়েকটি রাজ্যের একটি অস্থিতিশীল অবস্থা, তাতে কিন্তু রাজ্যে সরকার চাপে পড়েছে এবং মোদী প্রশাসনও কিন্তু কার্যত তাদের কপালেও চিন্তার ভাঁজ। তো এই ছিল আমার কাছে এই সংক্রান্ত সবশেষ। আমরা তখন সরাসরি ছিলাম কলকাতায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গণতন্ত্র ও সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় ডেমোক্র্যাটদের লক্ষ্য। শনিবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। এ সময় উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাওয়ার লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বাধা বলেও উল্লেখ করেন তিনি। এদিকে নির্বাচনের প্রতারণা করতে ডেমোক্র্যাট শিবির পরিপক্ক বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই তীব্র হচ্ছে প্রতিদ্বন্দ্বীদের লড়াই। কটাক্ষ করার পাশাপাশি একে অপরের সমালোচনায় মুখর রিপাবলিকান ও ডেমোক্রেট শিবির। প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে ভোট বাগে আনার দৌড়ে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। স্থানীয় সময় শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফোনিক্স অ্যাওয়ার্ডের নৈশভোজে অংশগ্রহণ করেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে গণতন্ত্র ও সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষাই ডেমোক্রেটদের লক্ষ্য বলে জানান কমলা। পাশাপাশি স্বাস্থ্য খাতে উন্নতি, ভালো আয়, নতুন ব্যবসার সুযোগ সৃষ্টির বিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি। তবে সমালোচনা করতে ভোলেননি ট্রাম্পের। toward a brighter future,
Donald Trump and his extremist allies intend to take our nation backward. They will give tax breaks to billionaires and big corporations. এদিকে কমলার প্রচারে পঞ্চমুখ ডেমোক্রেট শিবিরের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম ওয়ালস একই দিন উইসকনসিন অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালান তিনি। বলেন, উইসকনসিন অঙ্গরাজ্যে ভোটের লড়াইয়ে জয়ী হওয়াটা যুদ্ধ জয় করার মতো হবে। অন্যদিকে শনিবার লাস ভেগাসে নিরাপত্তা বাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে সীমান্তে অভিবাসন নীতির কারণে ডেমোক্রেটদের কড়া সমালোচনা করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় যুক্তরাষ্ট্রের অর্থনীতি, মুদ্রাস্ফীতি নিয়েও কমলাকে কটাক্ষ করেন তিনি। তবে নির্বাচনে জয়ী হলেও ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরের হাইতির 15,000 অভিবাসীকে বিতাড়িত করার অঙ্গীকার করে বিপাকে পড়েছেন ট্রাম্প। মৌসুমীর সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিধানসভা নির্বাচন সামনে রেখে আবার উত্তপ্ত জম্মু কাশ্মীর। মোদির সফরের মধ্যেই অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ, 2 সেনা সহ নিহত 5। বিক্ষোভের আগুনে জ্বলছে ইসরায়েল। শনিবার রাজধানী তেল আবিবের রাস্তায় জড়ো হন হাজার হাজার বাসিন্দা। বলেন, জিম্মি মুক্তির জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না সরকার। একই সঙ্গে নানা সমালোচনা ও ব্যর্থতার কথা তুলে ধরে নেতানিয়াহুকে অপসারণের দাবি জানান আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভকারীদের উপর চড়াও হয় পুলিশ। হামাস ইসরায়েল সংঘাতের যতই দিন গড়াচ্ছে ততই প্রকট হচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে সরকার বিরোধী বিক্ষোভ। স্থানীয় সময় শনিবার রাজধানী তেল আবিবের বিভিন্ন সরকারি ভবন ও সেনাবাহিনীর সদর দফতরের বাইরে আন্দোলন করেন ভূখণ্ডটির হাজার হাজার নাগরিক। এ সময় যুদ্ধবিধ্বস্ত গাজার বিভিন্ন অঞ্চলে বন্দী প্রায় 100 জনকে ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তারা। বিক্ষোভকারীরা বলছেন, সরকার জিম্মি মুক্তির জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না। একই সঙ্গে নানা সমালোচনা ও ব্যর্থতার কথা তুলে ধরে নেতানিয়াহুকে অপসারণের দাবি জানান আন্দোলনকারীরা। আন্দোলনের এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মরিয়া হয়ে ওঠে পুলিশ। ঘটে হাতাহাতির ঘটনা, আটকও করা হয় বেশ কয়েকজনকে। পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন আন্দোলনকারীরা। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। গেল বছর 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর বিদেশি নাগরিক ও ইসরায়েলি বাসিন্দা সহ প্রায় 250 মানুষকে জিম্মি করে হামাস। জিম্মি মুক্তির দাবিতে নেতানিয়াহু প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফুঁসে ওঠে সাধারণ জনতা। দাবি জানান যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদত্যাগের। সম্প্রতি 6 জিম্মির মৃত্যুর ঘটনায় আরও জোরালো হয়ে ওঠে সে আন্দোলন। মৌসুমীর সাথী, সময় সংবাদ। রাশিয়ার সঙ্গে ইরান ও উত্তর কোরিয়ার মিত্রতা নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র। এর মধ্যেই যৌথ সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া ও চীন। দেশগুলো একাট্টা হওয়ায় যে কোনো মুহূর্তে ইউরোপে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে শঙ্কা ব্রিটেনের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনা সভায় রাশিয়ার সঙ্গে ইরান এবং উত্তর কোরিয়ার সুসম্পর্ক নিয়ে উদ্বেগ জানান জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের দূত জেমস কারিউকি। দেশগুলো একাট্টা হওয়ায় ইরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউরোপের মাটিতে যে কোনো সময় আঘাত হানতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। শুধু ইরান এবং উত্তর কোরিয়াই নয়, রাশিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীনও। দেশ দুটির মধ্যে বরাবরই সম্পর্ক ভালো, তবে বর্তমানে এই সম্পর্ক আরও জোরদারের ইচ্ছা পোষণ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায় বিচার স্থাপন ও দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব দিয়েছেন তিনি। এরই মধ্যে বড় আকারের যৌথ সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে মস্কো, বেইজিং। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। ঘূর্ণিঝড় বরিসের কারণে সৃষ্ট বন্যায় রোমানিয়ায় 4 জনের মৃত্যু হয়েছে। মধ্য ইউরোপে ভারী বৃষ্টিপাতের প্রভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রোমানিয়া থেকে পোল্যান্ড পর্যন্ত। ভারী বৃষ্টির কারণে মধ্য ও পূর্ব ইউরোপে বেড়ে গেছে নদ নদীর পানির উচ্চতা। পূর্ব রোমানিয়ায় ঘূর্ণিঝড় বরিসের কারণে সৃষ্ট বন্যায় বেশ কয়েকজন মারা গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। রোমানিয়ায় প্রায় 19টি অঞ্চল থেকে শত শত বন্যা কবলিত বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। চেক প্রজাতন্ত্রে ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। চেক প্রজাতন্ত্রের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা বন্যার কবলে পড়ে এবং হাজার হাজার বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডের দমকল কর্মীরা নদীগুলোর চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। মুষলধারে বৃষ্টিপাতে প্রায় 1 মাস পরেও ক্যামেরুনের ইয়াগুয়া শহরের বাসিন্দারা এখনো বন্যার সঙ্গে লড়াই করছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, স্কুল এখনো পানির নিচে। গৃহহীন হাজার হাজার বাসিন্দা। ধ্বংস হয়েছে অনেক কৃষিক্ষেত।
নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বন্যা পরবর্তী চিত্র ভয়াবহ। প্রাকৃতিক দুর্যোগের আঘাতের চিহ্ন ক্রমেই প্রকাশ পাচ্ছে। হাজারো মানুষ ঘরছাড়া হয়েছেন, এখনও আটকা পড়ে আছেন আরও অনেকেই। এসব মানবিক দুর্যোগের মধ্যেই অস্বাভাবিক হারে বাড়তে থাকা দ্রব্যমূল্য খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের জম্মু ও কাশ্মীর। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারণার মধ্যেই অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। এদিকে নিরাপত্তা বাহিনীর 2 সদস্য নিহতের পাশাপাশি 3 জন অস্ত্রধারীও নিহত হয়েছে। নির্বাচন বানচাল করতে এমন সহিংসতা চালানো হচ্ছে বলে দাবি করেছেন মোদী। তবে সন্ত্রাসবাদের দৌরাত্ম্যের শেষ প্রহর শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। দীর্ঘ 10 বছর পর ভারতের জম্মু কাশ্মীরে হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। চলছে ব্যাপক প্রচারণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যোগ দেন এতে। তবে নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারণার মধ্যেই জম্মু কাশ্মীরে অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া যায়। এতে কয়েকজন হতাহত হন। এদিকে শনিবার জম্মু কাশ্মীরের ডোডা জেলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, নির্বাচনকে বানচাল করতেই এমন সহিংসতা চালানো হচ্ছে। সন্ত্রাসবাদী দৌরত্বের শেষ প্রহর শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদ, অনুন্নয়ন ও দুর্নীতির দায় মোদী বরাবরই বিরোধীদের উপর চাপিয়ে আসছেন। ভূস্বর্গকে 3টি পরিবার ও তাদের তৈরি 3 রাজনৈতিক দল নষ্ট করেছে বলে বারবার কটাক্ষ করে আসছেন তিনি। জম্মু কাশ্মীর টেরর ফ্রি হোগা और टूरिस्ट के लिए स्वर्ग होगा। শনিবার ভাষণে মোদী গ্যারান্টি দিয়ে বলেন, মানুষকে সঙ্গে নিয়ে নিরাপদ, ভয়মুক্ত, সমৃদ্ধিশালী জম্মু কাশ্মীর গড়ে তুলবেন। তবে জম্মু কাশ্মীরের জনগণের দাবি এই নির্বাচনে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়া। 2019 সালের 5 আগস্ট জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে গড়ে তোলা হয়। একটি জম্মু কাশ্মীর, অন্যটি লাদাখ। 5 বছর অতিক্রান্ত হলেও এখনও রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হয়নি। এবারের নির্বাচনে প্রায় 87 লাখ মানুষ 18 ও 25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর 3 ধাপে ভোট দেবেন। এরপর 4 অক্টোবর বিধানসভার ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে। নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে চরম হয়রানির অভিযোগ। স্বেচ্ছাচারী আচরণ কর্মকর্তাদের ভোগান্তি দূর করতে ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রবাসীদের। এবার নিজস্ব প্রযুক্তির রকেটে মহাকাশে গবেষণা স্যাটেলাইট পাঠিয়েছে ইরান। ভূপৃষ্ঠ থেকে 550 কিলোমিটার উপরে স্থাপন করা হয়েছে স্যাটেলাইটটি। এর মূল কাজ মহাকাশে কোন ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার কাজ করে তা যাচাই করা। তবে তেহরানের স্যাটেলাইট উৎক্ষেপণকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরিকল্পনা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। প্রেসিডেন্টের মৃত্যুসহ নানা কারণে বিলম্বের পর মহাকাশে ইরানের স্যাটেলাইট। হামাস ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেটে করে মহাকাশে গবেষণা স্যাটেলাইট পাঠালো ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGCর তৈরি রকেটে করে স্থানীয় সময় শনিবার উৎক্ষেপণ করা হয় চামরান-1 স্যাটেলাইটটি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইনা জানায়, IRGCর অ্যারোস্পেস বিভাগের তৈরি করা কায়েম 100 রকেটে করে পাঠানো হয় গবেষণা স্যাটেলাইটটি। ভূপৃষ্ঠ থেকে 550 কিলোমিটার ওপরে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হয় 60 কিলোগ্রাম ওজনের স্যাটেলাইটটি। মহাকাশে কোন ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার কাজ করে তা যাচাই বাছাই করাই চামরান-1 এর মূল উদ্দেশ্য বলে জানা গেছে। এরই মধ্যে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে এটি। ভূ নিয়ন্ত্রণ কক্ষে সংকেত এসেছে বলেও জানান সংশ্লিষ্টরা। ইরানের এই স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্দেশ্য নিয়ে ভিন্ন মত যুক্তরাষ্ট্রের। তেহরানের এই কার্যক্রমকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরিকল্পনা হিসেবে দেখছে তারা। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তেহরানের স্যাটেলাইট উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা বিধিকে লঙ্ঘন করে। অন্যদিকে দীর্ঘদিন ধরে কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে ইরান। সবশেষ চলতি বছরের শুরুতে সোয়ারা নামের একটি স্যাটেলাইট পাঠায় তেহরান। চামরান-1 আরও আগে উৎক্ষেপণ করার কথা থাকলেও গেল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে পিছিয়ে যায় তা। নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের অধীনে এটিই প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ দেশটির। মৌসুমী সাথী, সময় সংবাদ।
সেবা নিতে বাংলাদেশ দূতাবাসে গিয়ে হয়রানি বেড়েছে পর্তুগাল প্রবাসীদের। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদাসীনতা ও স্বেচ্ছাচারিতায় এই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন তারা। সহজে সমাধানযোগ্য ইস্যুতেও অনেককে বসিয়ে রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা। অন্যদিকে কূটনৈতিক তৎপরতার অভাবে অগ্রগতি নেই দুই দেশের সম্পর্কে। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় সকাল 8টায় পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশ দূতাবাসের বাইরে প্রবাসীদের দীর্ঘ লাইন। শহরের বাইরে থেকেও এসেছেন অনেকে। ভোর থেকে দাঁড়িয়েছেন লাইনে, একটাই লক্ষ্য দ্রুত কাজটি সেরে যোগ দেবেন কর্মক্ষেত্রে। 9টায় দূতাবাসের কনসুলার সেবার দরজা খুললেও 10টার দিকে দূতাবাসে ঢুকতে দেখা যায় সেদিন প্রবাসীদের কাগজপত্রের স্বাক্ষরের দায়িত্বে থাকা কাউন্সিলরকে। প্রবাসীদের অভিযোগ এ চিত্র প্রতিদিনের। আমরা যখন পর্তুগালের পাসপোর্ট আবেদন করি তো আমাদের এই পাসপোর্টের জন্য বাংলাদেশের জন্ম সনদ এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগে। এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো বিভিন্ন দালালের মাধ্যমে দিল্লি থেকে সত্যায়িত করে আনতে হয়। তো আমার প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশে লিসবন অবস্থিত এম্বাসি তারা কি আমাদের পক্ষে কি ভূমিকা রাখতেছে? পাসপোর্ট করতে গিয়ে পুরা দিন থাকার পরেও আমার এমপ্লয়ি পাসপোর্টটা সম্পন্ন করে আসতে পারে নাই। তো আসলে এই ধরনের হয়রানি থেকে নিষ্পত্তি আমরা আসলে চাচ্ছি। সম্প্রতি দূতাবাস প্রাঙ্গণের পরিচ্ছন্নতা নিয়ে নানা অভিযোগের সঙ্গে নতুন যোগ হয়েছে সেবা প্রত্যাশীদের জন্য একমাত্র ওয়েটিং রুম বন্ধ রাখার বিষয়টি। তাই রোদে দাঁড়িয়েই সেবা নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় প্রবাসীদের। নেই ডিজিটাল টোকেন সিস্টেমও। প্রবাসীদের সেবাদান সহজ করতে সরকারের নির্দেশনা থাকলেও নানা নিয়মের বেড়াচালে ভোগান্তির শেষ নেই বলে অভিযোগ তাদের। বসারও সিস্টেম নাই, শৃঙ্খলার কোনো সিস্টেম নাই। 2 ঘন্টা আমি রোদ্রে দাঁড়াইছিলাম, আমরা লাইনে আছিলাম মাঠের ভিতরে। ওয়েটিং রুমটা ওরা বন্ধ করে রাখছে, ওরা খুলে দেয় নাই। আমাদের টোকন ছিল আগে, টোকনটা এখন বন্ধ করে রাখছে। এর বাইরেও কূটনৈতিক তৎপরতার অভাবে মুখ থুবড়ে পড়ছে পর্তুগাল বাংলাদেশ সম্পর্ক। কিছু দিবস পালন ছাড়া দুদেশের সম্পর্ক উন্নয়নে সাম্প্রতিক কোনো বৈঠকের তথ্য পাওয়া যায়নি দূতাবাসের ওয়েবসাইটে। 2023 সালের 16 মার্চ সবশেষ দ্বিপক্ষীয় চুক্তি সই হয় দুই রাষ্ট্রের। আলোর মুখ দেখার অপেক্ষায় থাকা সম্ভাবনাময় নানান ইস্যুও এগোয়নি এরপর। সে বছরের সেপ্টেম্বর থেকে রাষ্ট্রদূত হিসেবে পর্তুগালে দায়িত্ব পালন করে আসছেন পেশাদার কূটনীতিক রেজিনা আহমেদ। রদবদল হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতেও। ইমেইলে বিভিন্ন অভিযোগ অস্বীকার করলেও প্রবাসীদের নানা সমস্যার বিষয়ে দূতাবাসের দায়িত্বশীল কোনো ব্যক্তি কথা বলতে রাজি হয়নি। দূতাবাসের দেয়া হিসেব অনুযায়ী গড়ে প্রতিদিন 4 শতাধিক প্রবাসীকে সেবা দেয় এই মিশন। প্রবাসীরা বলছেন একই জনবল নিয়ে এর থেকে বেশি মানুষকেও সহজে সেবা দিয়েছে দূতাবাস। তাই ভোগান্তি কমাতে ও দুদেশের কূটনৈতিক সম্পর্ক বাড়াতে কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সেবার মনোভাব বাড়ানোর তাগিদ প্রবাসীদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আকস্মিক পদত্যাগের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। জানালেন আগাম নির্বাচনের আহ্বান। চিকিৎসক হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে অব্যাহত আন্দোলন। জমে উঠেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণা। গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি কমলার। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ট্রাম্পের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।